প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছেন অথবা যারা আপনারা কদিন পরে এইচএসসি পরীক্ষা দেবেন, তাদের সবার জন্যই একটা রিভিশন ক্লাস হিসাবে আমি 3টা সৃজনশীল আলোচনা করব রাসায়নিক পরিবর্তন অধ্যায়টার উপর। তো এই 3টা সৃজনশীল যদি আমি আলোচনা করি, আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং যেগুলো ভুলে গেছেন ওই কনসেপ্টগুলো আবার ফেরত আসবে মাথায়। তো এখানে এই অধ্যায় থেকে আপনার 2টা টপিকস থেকে বেশি প্রশ্ন করে। একটা তোমার বাফার দ্রবণে, আর এপিকেসি। তো আরেকটা প্রশ্ন এখানে লিখি নাই, সেটা অনেক সময় যে সংগঠিত তাপ, প্রমাণ দহন তাপ, ইথেন এবং তোমার এই ইথিনের মধ্যে কোনটি বেশি তাপ উৎপন্ন করবে, ওই জিনিসটা সময় পাইলে আজকে আমি হয়তো পড়াইতে পারি। তো এখন আমরা চলে যাই 1 নাম্বার সৃজনশীলে। তো দেখেন, 2 নং পাত্রের পিএইচ কত সেটা আমাদের বের করতে বলছে এখানে প্রথম প্রশ্ন। তো এগুলো বোর্ড কোশ্চেন, 2025 সালের বোর্ড কোশ্চেন। 2025 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল দিবা তাদের অনেকে কমন করতে পারে বা ওই কনসেপ্টের মধ্যে দিবে। আর যারা পরীক্ষার্থী তারাও 2025 সালের প্রশ্নগুলো সলভ করবেন, এতে উপকার হবে। রসায়ন প্রশ্ন আসলে সৃজনশীল খুব একটা বেশি কঠিন আসে না, 5টা আরামই অ্যান্সার করা যায়, সেটা নির্ভর করবে আপনাদের প্র্যাকটিসের উপর। তো এখানে প্রথমত আমাকে বলছে 2 নং পাত্রে পিএইচ বের করতে। 2 নং পাত্রে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে এটা একটা ক্ষারীয় দ্রবণ। তো ক্ষারীয় দ্রবণ তো সরাসরি আমরা পিএইচ বের করতে পারি না, আমাদের আগে কিউএইচ বের করে নিতে হয়। তাহলে এখানে আবার ঘনমাত্রাটাও সরাসরি দেওয়া নাই, সেই ঘনমাত্রাটা আমরা আগে বের করে নিই। তো পার্সেন্ট থেকে ঘনমাত্রা কেমনে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তো আমরা জানি যে ঘনমাত্রা S equal W into 1000 divided by mv। এখন দেখো, তোমাদের অনেকে খুবই শর্টকাট সিস্টেমে অঙ্ক করে দেখায়। এইচএসসি তে আসলে একটু গোছাই দিতে না পারলে ভালো নাম্বার তোলাটা মুশকিল হয়ে যাবে। একটু লেখাটা গোছানো থাকতে হবে, না হলে তুমি মনে করবে যে আমি দিয়ে আসছি অ্যান্সার হয়ে গেছে, নাম্বার পেয়ে যাবে না, সারা নাম্বার অনেক ফেলে দিবে। লেখাটা যেন সুন্দর থাকে, গোছানো ভাবে যেন থাকে, যতটুকু তোমার লেখা যেরকমই হোক গোছানো যেন থাকে, কাটাকাটি যেন না হয়, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো, ডাব্লিউ যত পার্সেন্ট তত গ্রাম, 2.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম, আণবিক বল সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক বল 40। আয়তন কত? আয়তন যেহেতু পার্সেন্ট থেকে করবো তাহলে আয়তন হবে 100। এইটা মাথায় রাখতে হবে, যখন পার্সেন্ট থেকে করব আয়তন হবে কি 100। তো আমি একটু হিসাব করি, আমার মোবাইলের ক্যালকুলেটর ব্যবহার করি। তো যত পার্সেন্ট থেকে যখন আমরা ঘনমাত্রা বের করব তখন আমরা অবশ্যই আয়তন 100 ধরবো। তাহলে এখানে 1000, এটাকে আমরা ভাগ করবো 4000 দ্বারা, 0.625 আসে, 0.625 মোলার। এই 625 মোলার আসছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি সম্পূর্ণ ভেঙে যায়, তাহলে সোডিয়াম H+ আয়নের ঘনমাত্রা OH আয়নের ঘনমাত্রা। তাহলে এইটা সোডিয়ামের ঘনমাত্রা হইলেও এটা যত মূল সম্পূর্ণ ভেঙে 0.625 মোলারই OH আয়ন তৈরি করবে। তাহলে এই OH আয়নের আমরা এখন মানে কি বলা ব্যবহার করে আমরা পিওএইচ বের করবো। তো এখন আমরা জানি POH সমান সমান মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে মাইনাস লগ 0.625। তো এখানে আমরা পিওএইচ এর মানটা বের করবো। আমি একটু ক্যালকুলেটর নিয়ে এসেছি, আপনারা এই পর্যন্ত তুলেন। পিওএইচ এর মান বের করার পর আমরা নিশ্চয়ই কি করবো, পরে আমরা লিখবো পিএইচ সমান সমান 14 মাইনাস পিওএইচ। এই তো হয়ে গেল পিএইচ বের করা। তো একটু মনোযোগ দিয়ে করলে বিষয়গুলো সহজ, কিন্তু কনসেপ্ট না থাকলে কিন্তু ব্যাপারটা কঠিন। আপনারা তোলেন, আমি এসে এটা হিসাব করে দেখাচ্ছি। আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি।
তো মাইনাস লগ 0.625, এটার মান আসে হচ্ছে 0.204। তার মানে 14 মাইনাস 0.204। হ্যাঁ, এটা যদি আমরা 14 থেকে বিয়োগ দিই তাহলে এটা আছে 13.7958। আমরা 6 লিখতে পারি। এটাই হচ্ছে পিএইচ। তো আমাদের পিএইচ বের করা হয়ে গেল। তাহলে দেখো এই দ্রবণটা পিএইচ কত? এই দ্রবণটা পিএইচ হচ্ছে 13.796। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে পরবর্তী অঙ্কটাতে চলে যাই, পরের অংশটা। হ্যাঁ, তো পরের অংশটা যদি আমরা যাই তাহলে এখানে হচ্ছে বলছে 1 নং ও 2 নং পাত্র মেশিনে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করা মানে হচ্ছে এখানে আমরা একটা হচ্ছে দুর্বল এসিড ফর্মিক অ্যাসিড মানে আমরা জানি সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, আর এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এরকম ক্ষেত্রে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কি হবে না সেটা বুঝতে গেলে আগে আমাকে বাফার দ্রবণ হবে কিনা সেটা জানতে হবে। এখন আমরা যদি দেখি এই দুইটা পাত্র মিশানোর পরে বিক্রিয়া শেষে তোমার হচ্ছে এর পরিমাণ থাকে, অ্যাসিডের পরিমাণ অবশিষ্ট থাকে, তাহলে ওই যে অবশিষ্ট অ্যাসিড এবং উৎপন্ন লবণ মিলে তোমার হচ্ছে বাফার দ্রবণ তৈরি করবে। ওই বাফার দ্রবণে তো পিএইচ এর মান কি হয় না, পরিবর্তন হয় না। তো এখন আসেন আমরা চলে যাই পরের অংশে। সেটা হচ্ছে যে আগে আমরা দুই পাত্রের মূল সংখ্যা বের করব। তার মানে পাত্র এক অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড, এই মিথানোয়িক অ্যাসিডের মূল সংখ্যা আমরা বের করব। আর ফর্মিক অ্যাসিড মানে কি, মিথানোয়িক অ্যাসিড না লিখলেও হয়। তো মিথানোয়িক মূল সংখ্যা কি, সেমিমোলার মানে কি, আমরা সূত্র হচ্ছে SB/1000। এটা মূল সংখ্যা বের করার ফর্মুলা। তাহলে এস হচ্ছে এখানে 0.5, বি হচ্ছে 300, বাই হচ্ছে 1000। তাহলে কত মূল হয়? তাহলে এখানে 150কে আমরা ভাগ করবো 1000 দ্বারা, তাহলে এটা হবে 0.15 মূল। 150 কেমনে হইলো সেটা তো বুঝছেন না, 300কে অর্ধেক দ্বারা গুণ করছি, হাফ, 0.5 মানে তো হাফ। ঠিক আমরা পাইছিলাম ঘন হতে প্রাপ্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সেটা হচ্ছে যে তোমার 0.625 মোল। ঠিক আছে, তো এখন তোমার হচ্ছে পাত্র সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা, তো মূল সংখ্যা কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা হবে যে তার ঘনমাত্রা কি তোমার হচ্ছে কি বলে আয়তন দ্বারা গুণ আয়তন। এখানে আচ্ছা, এখানে আমরা তো এখানে তার আয়তনটা আমরা বের করছিলাম কত ml এর মধ্যে, 100 ml এর মধ্যে। তাহলে ওখানে কিন্তু আমরা আয়তন ঘনমাত্রা বের করছিলাম 100 ml এর মধ্যে, তাহলে ওই আয়তনটা 100 ml দিতে হবে, আর এখানে হচ্ছে 1000 সূত্র অনুযায়ী। তার মানে হচ্ছে এই জিনিসটা হবে হচ্ছে তোমার 0.0625 মোল। আয়তনটা কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা যে ঘনমাত্রাটা বের করছিলাম সেই ঘনমাত্রা বের করছিলাম কি দিয়া, 100 দিয়ে। কারণ এখানে ডব্লিউ/বি দেওয়া আছে, যখন পার্সেন্ট যেরকম 2.5% ডব্লিউ/বি দেওয়া থাকে, তার মানে এই ডাব্লিউটা দেওয়া আছে 100 ml এর মধ্যে। কত ml এর মধ্যে? 100। ডব্লিউ/বি মানে হচ্ছে এখানে 100 ml এ আছে হচ্ছে 2.5 গ্রাম। 1 ml এ কত, 1000 ml এ কত। ওইভাবে কিন্তু আমরা মূল সংখ্যা বের করতে পারবো। যেহেতু সরাসরি এখানে আয়তন দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমরা মানে ওই পার্সেন্ট থেকে বুঝে নিছি এখানে আয়তন হচ্ছে কি হিসাব করতে হবে 100 ml এর মধ্যে, কোনার মধ্যেই 100। যখন আমরা ঘনমাত্রা বেরিয়ে করছি দিয়ে 100 ml দিয়ে, তাহলে ঘনমাত্রা ইন্টু আয়তন ডিভাইড 1000, তার মানে 0.0625 মোল। 0.0625 মোল। এটা হচ্ছে 100 ml 0.25 গুণ দেওয়া আছে। আমরা চাইলে এই মূল সংখ্যাটাকে অন্যভাবে বের করতে পারি। আমরা এখানে যে 2.5%, এটা আসলে ডাব্লিউ। তো ডাব্লিউ কে ওই পদার্থের আণবিক ভর দ্বারা ভাগ করলেও মূল সংখ্যা বের হয়ে যায়। অর্থাৎ
2.5 কে আমি চাইলে 40 দ্বারা ভাগ করলে অ্যান্সার একই আসবে। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে সরাসরি কিন্তু আয়তন দেওয়া নাই, কিন্তু W/B দ্বারা বোঝাইছে 100 ml কত গ্রাম আছে, 2.5 গ্রাম। তো ওই 2.5 গ্রাম থেকে পার্সেন্ট থেকে যে আমরা ঘনমাত্রা বের করছিলাম, সেটা কি দিয়ে বের করছিলাম, 100 ml দিয়ে। তাহলে এখানে আয়তনটা 100 ml হবে। দুই পাত্রের মূল সংখ্যা আমাদের বের হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে বিক্রিয়া করা। তাহলে এখানে লিখবা সুন্দর করে সংশ্লিষ্ট বিক্রিয়াটি। তাহলে এখানে HCOOH মিথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে সোডিয়াম মিথানয়েড প্লাস হচ্ছে কি পানি। তাহলে আমরা বিক্রিয়া অনুসারে কি দেখছি, বিক্রিয়া অনুসারে মানে 1 মোল মিথানোয়িক অ্যাসিড তোমার হচ্ছে সমান সমান হচ্ছে বলতে পারি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। পারি না বিক্রিয়া করে। তাহলে সুতরাং এখানে দুটো পরিমাণে কার কম, ক্ষারকের। তাহলে আমরা ক্ষারকের ব্যাপারটা দিয়ে আগেই হিসাব করবো। এখানে লিখবো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল ইথানল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। ইথানল অ্যাসিড HCOOH বিক্রিয়া করে। তাহলে সুতরাং 0.0625 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক 0.0625 মোল মিথানল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কারণ মূল সংখ্যা যখন সমান হয়, যেমন এখন 1 মোল আছে, তাহলে ও সর্বনিম্ন যার যার কম সেটা দিয়ে শুরু করবা। মানে এটা মূল সংখ্যা কম, এটা মূল সংখ্যা কি বেশি, তাহলে ও যত মোল আছে ঠিক ও তত মোলের সাথে বিক্রিয়া করবে, কারণ এটা 1 মোল সমান সমান আছে। তাহলে ও 0.0652 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক 0.0625 মোলের সঙ্গে বিক্রিয়া করবে, বেশি পরিমাণে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না। তার মানে সুতরাং বিক্রিয়া শেষে দ্রবণে 0.15 মাইনাস 0.0625 বা বিয়োগ করলে যত হয় 0.15 মাইনাস 0.0625 0.0875 মোল মিথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকে। এই যে অ্যাসিডটা অবশিষ্ট থাকলো, এই উৎপন্ন অ্যাসিড অবশিষ্ট এই অ্যাসিড উৎপন্ন লবণের সাথে মিশে বাফার দ্রবণ তৈরি করবে। ঠিক আছে, উৎপন্ন বাফার দ্রবণ তৈরি করবে। কারণ অবশ্য দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের লবণ মিলে কি হয়, বাফার দ্রবণ হয়। দুর্বল অ্যাসিড, কারণ এখানে অবশিষ্ট আছে দুর্বল অ্যাসিড, আর বিক্রিয়া করে তো লবণ উৎপন্ন হয়েছেই, তাহলে এখানে পরবর্তীতে বিক্রিয়া করার পর উৎপন্ন লবণ আর অবশিষ্ট অ্যাসিড মিলে কি হয়ে যাবে, এটা অম্লীয় বাফার হয়ে যাবে। কি বাফার হয়ে যাবে, অম্লীয় বাফার হবে। কারণ তারা বলছে 1 নং 2 নং পাত্রে মিশ্রণে পিএইচ এবং পরিবর্তন হবে কিনা, যেহেতু এটা অম্লীয় বাফার। আবার শোনো, আমরা জানি দুর্বল অ্যাসিডের লবণ আর দুর্বল অ্যাসিড মানে শক্তিশালী ক্ষারক আর দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের লবণ মিলে হয় হচ্ছে কি অম্লীয় বাফার, দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের লবণ। তো এখানে ক্ষারক কি ছিল, ক্ষারক তো বিক্রিয়া করে নিউট্রাল হয়ে গেছে, নিউট্রাল হওয়ার পরে দ্রবণে উৎপন্ন হয়ে গেছে কি লবণ, আবার অতিরিক্ত আছে কি দুর্বল অ্যাসিড। তাহলে উৎপন্ন লবণ আর দুর্বল অ্যাসিডের মিশ্রণটাই এখানে কি হয়ে যাবে, অম্লীয় বাফার। তাহলে এই বাফার দ্রবণটা পিএইচ কোণ পরিবর্তন হবে কিনা, যেহেতু এটা বাফার দ্রবণ হবে, ফলে তোমার হচ্ছে মানে হচ্ছে এই দ্রবণে পিএইচ পরিবর্তন হবে না। এখন এটা তুমি একটু সুন্দর করে অল্প একটু ব্যাখ্যা করে দিতে পারো কারণ দিয়ে, যে কারণ এই দ্রবণে অ্যাসিড যেমন ধরো হচ্ছে HCl মিশালে পিএইচ
পরিবর্তন হয় না, হয় না। এখানে কিভাবে পরিবর্তন হয় না, বাংলায় কথা বলে দিতে পারো, এখানে ব্লক দিয়ে একটু দেখা দিতে পারো। আমরা জানি দুর্বল অ্যাসিডে লবণে কি থাকে, অম্লীয় বাফার দ্রবণে এখানে একটা ইথানয়েড আয়ন থাকবে প্লাস এইচ প্লাস আয়ন থাকবে। দুর্বল অ্যাসিডের লবণটা এখানে ভেঙে তৈরি করবে একটা ইথানয়েড আয়ন আর একটা কি সোডিয়াম প্লাস আয়ন, এটা উভমুখী হবে। তাহলে এখন তুমি যদি সামান্য HCl যোগ করো, তো HCl যোগ করলে এখান থেকে উৎপন্ন হবে তোমার H প্লাস আয়ন। এই H প্লাস আয়নটা কি করবে, এই H প্লাস আয়নটা ইথানোয়িক অ্যাসিডের সাথে মিলে এই দুর্বল অ্যাসিডের আবার তৈরি করে ফেলো। সরি, এখানে তো ইথানোয়িক অ্যাসিড না, এটা মিথানোয়িক অ্যাসিড। এটা কি মিথানোয়িক অ্যাসিডের লবণ। তো মিথানোয়িক অ্যাসিড, তো এখানে এসি ডাবল এইচ আয়ন তৈরি করে ফেললো। খেয়াল করে দেখো যে তুমি যদি HCl যুক্ত করো, এখান থেকে H প্লাস আয়ন উৎপন্ন হবে। ওই H প্লাস আয়নটা দ্রবণে থাকা নেগেটিভ আয়ন C+O মাইনাস অর্থাৎ মিথানয়েড আয়নটার সাথে মিলে, ও মানে এটা কিন্তু স্বল্প দ্রবণীয় মিথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। তার মানে তুমি বাহির থেকে H প্লাস আয়ন যুক্ত করছো, তারপরেও কিন্তু তার পিএইচ এর মান কি হয় নাই, পরিবর্তন হয় না, কারণ বাড়তি H প্লাস আয়নটা এখানে এসে বিক্রিয়া করে নিউট্রাল হয়ে গেছে। তাহলে পিএইচ এর দ্রবণের পিএইচ এর মান যা ছিল তাই আছে। ক্ষারক যোগ করলে, ক্ষারক যোগ করলে ও পিএইচ পরিবর্তন হয় না। ক্ষারক হিসেবে ধরো এখানে যেমন দিয়ে দেখা দিল NaOH, বা আমরা অন্য ক্ষারক দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই। তাহলে এখন এইখানে এরকম একটা ব্লক করে দেখাই দিবা যে এখানে তো তোমার দুর্বল অ্যাসিডের লবণ মিথানয়েড থাকবে আর H প্লাস আয়ন থাকবে। এখানে দুর্বল অ্যাসিডের লবণ সোডিয়াম মিথানয়েড থেকে উৎপন্ন হবে HCO আয়ন প্লাস সোডিয়াম আয়ন। এখন তুমি বাহির থেকে ধরো হচ্ছে যুক্ত করলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যুক্ত করলে এই দ্রবণের মধ্যে ডুববে কি, এই দ্রবণের মধ্যে ডুববে হচ্ছে ওএইচ আয়ন। এই ওএইচ আয়নটা তার সাথে মিলে পানি তৈরি করে ফেলবে। এখন এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে তোমার ওএইচ আয়ন যখন দিলা তখন হচ্ছে H প্লাস আয়ন এখান থেকে সরে গেল। তো সরে যাওয়া মানে কি, সরে যাওয়া মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে H প্লাস আয়নের পরিমাণ কমে গেছে। H প্লাস আয়নের পরিমাণ কমে গেলে তো তোমার দ্রবণের পিএইচ এর মান কি হয়ে যাওয়ার পরিবর্তন হওয়ার কথা। কিন্তু আমরা জানি এটা একটা উভমুখী বিক্রিয়া, মানে হচ্ছে এই মিথানোয়িক গ্যাসের সম্পূর্ণ এখানে বিয়োজিত হয় না, কিছু পরিমাণ বিয়োজিত হয়, বাকিটা অবিয়োজিত অবস্থায় থাকে। তো লাসাদিলের নীতি অনুসারে মানে অল্প মানে কিছুটা বিয়োজিত হয়ে সে সাম্য অবস্থা অর্জন করে। তো লাসাদিলের নীতি অনুসারে তুমি যখন কোনো একটা জিনিস পরিবর্তন করবা, তাহলে সাম্যের অবস্থা পরিবর্তন করার জন্য এই মিথানিক অবিয়োজিত মানে যেগুলো ভাঙে নাই, ওই অবিয়োজিত মিথানিক অ্যাসিড গুলো ভেঙে আবার সঙ্গে সঙ্গে একটা H প্লাস আয়ন তৈরি করে ফেলবে। তুমি যতটাই H প্লাস আয়নটা সরাবা ততটাই H প্লাস আয়ন তৈরি করে ফেলবে। ভালো করে বুঝো যে যতটাই H প্লাস আয়ন সরে যাবে, লাসাদিলের নীতি অনুসারে সাম্যের অবস্থা ঠিক রাখার জন্য বিক্রিয়াটার মানে সম্মুখমুখী বিক্রিয়া দিবে, অর্থাৎ মিথানিক অ্যাসিড ভেঙে H প্লাস আয়ন তৈরি করবে, পরে সাম্যের অবস্থাটা কি থাকবে, মানে মানে সাম্য অবস্থায় চলে আসবে। কিন্তু যেই আয়নটা তুমি এখানে সরাই ফেলছো সেই আয়নটা কিন্তু আবার নতুন করে তৈরি হয়ে গেল। কারণ মিথানিক অ্যাসিড কোনো দ্রবণে থাকলে 100% বিয়োজিত অবস্থায় থাকে না, খুবই অল্প পরিমাণ, ধরো 1 লাখে 5টা 6টা 10টা অণু বিয়োজিত অবস্থায় থাকে বা হাজারে একটা অণু বিয়োজিত থাকে। তাহলে যখন H প্লাস আয়ন চলে যাবে বাইরে থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে ওয়েস্টটা H প্লাস আয়নের সাথে মিলে পানি তৈরি করবে, তখনই মিথানিক অ্যাসিড ভেঙে নতুন করে একটা H প্লাস আয়ন তৈরি করবে। এইভাবে কি করবে, দ্রবণের পিএইচ এর মানটা একরকম রাখবে। তার মানে আমরা দেখলাম 1 নং 2 নং পত্র মিশালেও পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। বাকিটা তোমরা সুন্দর করে ফিনিশিং দিবা। তো আশা করি খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছেন। আমরা চলে যাই পরের অংশে, পরের দুটো বিক্রিয়া নিয়ে আলোচনা করবো, এটাকে তুলে নিন।
আসেন আমরা চলে যাই পরের অঙ্কটা। পরের অঙ্কটা খুবই ডেঞ্জারাস একটা অঙ্ক, কুমিল্লা বোর্ড 2025 সালে আসছে। তো দুইটা প্রশ্ন এই অধ্যায় থেকে আসে, দুইটাই একটু অন্যরকম প্রশ্ন আসছে। তো এইটা আসলে বোর্ড পরীক্ষায় এতটুকু চিন্তা করে অ্যান্সার করাটা খুব টাফ একটা বিষয়, অনেক টাফ প্রশ্ন করছে। এই জন্য 2025-এর ওদের রেজাল্টও খারাপ হয়েছে। এত টাফ কোশ্চেন আসলে বোর্ডে সবার জন্য করা উচিত না। তো 2-এর ঘ দেখো, এখানে গ নাম্বারে একটা প্রশ্ন ছিল যে ইথানল গ্যাসের ডায়মার গঠন করে কেন। তো এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। গ নাম্বার যে প্রশ্নটা ছিল ইথানল গ্যাসের ডায়মার গঠন করে কেন। তো ডায়মার গঠন করে কেন, ইথানল ডায়মার গঠন করে কারণ তার মধ্যে হাইড্রোজেন বন্ধন কাজ করে। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধনের ফলে দুইটা ইথানিক অ্যাসিড অণু পাশাপাশি থাকে। প্রশ্নটা এইভাবে অনেক সময় আসে যে ইথানিক অ্যাসিড এর আণবিক ভর 120 ধরা হয় কেন। কারণ ইথানিক অ্যাসিড আণবিক ভর 160, শুধু 60, কিন্তু 120 হয় কেন, কারণ তারা ডাইমার অণু দ্বারা থাকে। দুইটা অণু মিলে যখন একটা অণু হয় তখন আমরা বলি ডাইমার, তিনটা হলে ট্রাইমার, চারটা হলে টেট্রামার, পাঁচটা হলে পেন্টামার। যাই হোক, ওটা করে নিবা গাইড থেকে। সি পাত্রে জৈব অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ণয় করা সম্ভব কিনা, এইটা হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, বিয়োজন মাত্রা মানে আলফা বের করা সম্ভব কিনা। তো এইটা তুমি গতানুগতিক চিন্তা করলে ফুট করে পারবা না, একটু ভালো করে দেখো। তোমরা তো অনেকে অঙ্কগুলো আয়তন দিয়ে করো, আমি কিন্তু অঙ্কগুলো সবসময় মূল সংখ্যা দিয়ে করার চেষ্টা করি। মূল সংখ্যা দিয়ে করলে অঙ্কগুলো খুব সহজেই মিলানো যায়। এখন আমরা দুই পাত্রে মূল সংখ্যা বের করবো। এ পাত্রে মূল সংখ্যা বের করতে তার ঘনমাত্রা লাগবে, কিন্তু এ পাত্রে পিএইচ দেওয়া আছে। তো আমরা জানি যে দুই পাত্রটা এসিড, তো এখানে আমরা লিখতে পারি পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ এর মান বসাই দিই আমরা, এখানে হচ্ছে 2 মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে -2 সমান সমান লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে বুঝতেই পারতেছো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা জিনিসটা হবে এনটি লগ -2। কারণ তুমি যখন লবকে এক পাশ থেকে আরেক পাশে নিবা তখন সেটা হয়ে যায় এনটি লগ। তো এনটি লগ তোমার হচ্ছে -2, তাহলে এটা মান আসে 0.01। তাহলে এখানে 0.01, তার মানে পিএইচ এটার ঘনমাত্রা বের হয়ে গেল। তাহলে সুতরাং HCl এর ঘনমাত্রা, কারণ এইচ প্লাসের ঘনমাত্রা যায় HCl এর ঘনমাত্রা তাই হবে। এটা দুর্বল অ্যাসিড না, এটা শক্তিশালী অ্যাসিড, এই কারণে। তাহলে সুতরাং তোমার হচ্ছে HCl এর মূল সংখ্যা, HCl এর মূল সংখ্যা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল দিবা তাদের অনেকের কলেজে এটা চলে আসতে পারে, ঠিক আছে। কারণ স্যারেরা অবশ্যই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে। তো এস বি ঘনমাত্রা হচ্ছে 0.01, আয়তন 10 ডিভাইডেড বাই হচ্ছে কি 1000। তাহলে এটা সম্ভবত 1 × 10⁻⁴ হয়, এটাই হবে। 0.01 ইন্টু 10 ভাগ হচ্ছে 1000, 1 × 10⁻⁴। এরপরে বের করো বি এর মূল সংখ্যা। আমরা একটু জায়গাটা বাঁচানোর জন্য এখানে করতেছি যে ইথানিক অ্যাসিডের মূল সংখ্যা, ইথানিক অ্যাসিডের মূল সংখ্যা। তাহলে ইথানিক অ্যাসিডের মূল সংখ্যা কত, 20 × 0.002 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা সম্ভবত 4 × 10⁻⁵ হবে। তাহলে 20 × 0.002 ভাগ 1000। তাহলে যেটা বলছিলাম সেটাই 4 × 10⁻⁵ মোল। এখন দুইটা জিনিসের মূল সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন দেখো ওদের দুটা কি মিশানো হয়েছে কোথায়, সি পাত্রে। সি পাত্রে তোমার হচ্ছে পিএইচ এর মান দেওয়া আছে কত, 2.46, তার মানে মিশ্রণীয় অবস্থায়। তাহলে এখানেই এরকম ভাগ করে দিই। তাহলে সি পাত্রের তোমার হচ্ছে ঘনমাত্রা, মিশ্রণের ঘনমাত্রা, সি পাত্রের মিশ্রণের ঘনমাত্রা আমরা নির্ণয় করি। তাহলে ওই ঘনমাত্রাটা এখানে দুটা মিলে অ্যাসিড হয়েছে, তাহলে দুটা এখানে তো এইচ প্লাস আয়ন হবে। তাহলে এখানে এইচ প্লাস আয়ন সমান সমান কি হবে, ডাইরেক্ট আমরা এখান থেকে তুলে ফেলি এনটি লগ -2.46। কিভাবে, আমরা যদি এখান থেকে এইচ প্লাস আয়ন বের করতে পারি এরকম এনটি লগ -2, তাহলে এখানে তো দুটা অ্যাসিড এসে মিলিত হয়েছে,
লাইন বাঁচানোর জন্য আর কি। তাহলে এখানেও আমরা এইচ প্লাস ডাইরেক্ট লিখে ফেলতে পারি এনটি লগ মাইনাস কি 2.46। তাহলে এখানেই শিফট বসাও, কত হয় দেখো। তাহলে শিফট লগ মাইনাস মাইনাস 2.46, এইটা যদি লিখো তাহলে এখানে 3.46, হ্যাঁ 736, 4 ডিজিট 6 ডিজিট নিলাম। আচ্ছা এইটা আছে এত 10⁻³ মোল। তাহলে দেখো এখানে কিন্তু দুইটা অ্যাসিডের মোলের পরিমাণ আছে, কিন্তু আমরা মানে HCl এরও এবং কি বলে হচ্ছে সেটার ইথানয়িক অ্যাসিডেরও, যেটা অপর নাম অ্যাসিটিক অ্যাসিডও। এখন আমরা তো বীজের মাত্রা বের করতে পারি দুর্বল অ্যাসিডের। ইথানিক অ্যাসিড তো দুর্বল অ্যাসিড আর HCl তো দুর্বল অ্যাসিড না। তাহলে আমরা কার বীজের মাত্রা বের করতে পারি? আলফা আলফা বা এক্স যাই বলো সেটা আমরা বের করতে পারি দুর্বল অ্যাসিডের। বীজের মাত্রা জিনিসটা হচ্ছে কি, বীজের মাত্রা হচ্ছে কোনো দুর্বল অ্যাসিডের যত অংশ ভেঙে গেছে ওই ভাঙ্গা অংশ আর তোমার হচ্ছে যতটুকু ইয়ে আছে মানে শুরুতে ছিল তার অনুপাত। ধরো একটা দুর্বল অ্যাসিডের পরিমাণ ছিল 6 মোল, ভেঙে গেছে 2 মোল, 2কে তুমি 6 দ্বারা ভাগ করলে যেটাই হবে সেটাই হবে বীজের মাত্রা। তাহলে যত অংশ ভেঙে গেছে, হ্যাঁ বিয়োজিত হয়েছে, সেইটার পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে তার শুরুর দিকে পরিমাণের অনুপাত কি বীজের মাত্রা। এখন ইথানিক অ্যাসিডের কত অংশ ভাঙছে, সেটা বুঝবো কেমনে, কত মোল ভাঙছে? কারণ এই যে মোলটা, এটার মধ্যে তো দুইটা অ্যাসিডের মোল সংখ্যা আছে, HCl এর মোল সংখ্যা আছে, ইথানিক অ্যাসিডের মোল সংখ্যা আছে। কিন্তু আমরা HCl এর মোল পুরাটা ভেঙে যাই। HCl কি যত মোল নিবা তত মোল ভাঙবে, কিন্তু ও কিন্তু তত মোল ভাঙবে না। কেন? একটু আগের অঙ্ক বলছিলাম ও দুর্বল অ্যাসিড, যত মোল নিবা তত মোল কখনো ভেঙে যায় না। কিন্তু শক্তিশালী অ্যাসিড যত মোল নিবা তত মোলই ভেঙে একেবারে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এখন তাহলে মিশ্রণে ইথানিক অ্যাসিডের মূল সংখ্যা আমরা বের করব। সরি, এই যে মূল সংখ্যা যদি বের করতে চাই আগে টোটালটার মূল সংখ্যা বের করতে হবে, অর্থাৎ সি পাত্রের মূল সংখ্যা। সি পাত্রের মোট আয়তন কত? দুইটা পাত্র যেহেতু মিলাইছি, তো দুইটা পাত্র মিলাইলে কি হবে? 10 আর 20 30 এমএল। তাহলে মিশ্রণের মূল সংখ্যা এটা তো ঘনমাত্রা, সরি এটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে মিশ্রণের মূল সংখ্যা হবে তোমার 30 ইন্টু 3.46 737 10⁻³ আশা করি বুঝতে পারবে, ডিভাইডেড বাই 1000। তাহলে কত মোল হয় দেখেন, হেভি একটা অঙ্ক দিচ্ছি। তাহলে 3 গাইডে, এটা অনেক গাইডে দেওয়াই নাই, বা গাইডে কোনো গাইডে দেওয়া আছে দেখলে কিছুই বুঝবেন না গাইডের নিয়মে, ঠিক আছে। 0.10 আমার কাছে 2-3টা গাইড আছে, লেকচার, পাঞ্জিরি, তারপর হচ্ছে রয়্যাল, কিন্তু দুইটার মধ্যে এটা উত্তরে দেয় নাই, মনে হয় পারে নাই। আর হচ্ছে রয়্যালে দিছে সেটা কি আগা মাথা কি দিছে কিছুই বোঝা যায় না। তাহলে 0.104 মোল। এখন দেখো তোমার হচ্ছে এইটা মিশ্রণের মূল সংখ্যা, তার মানে আমরা বাকি অংশটা করি। তার মানে সুতরাং দ্রবণে মিশ্রিত অবস্থায় ইথানিক অ্যাসিডের মোল সংখ্যা, এটা কেমনে বের করবো? এটা হচ্ছে আমরা যদি এইখান থেকে অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে দিই, কোন অ্যাসিড? HCl এর 1 দিই, কারণ HCl এর মোল সংখ্যা কেমনে বের করবো? কারণ ওটা তো পুরোটাই ভেঙে গেছে, পুরোটা ভেঙেই এখানে মিশছে, কিন্তু দুর্বল অ্যাসিড কিন্তু পুরোটা ভেঙে নাই, কারণ দুর্বল অ্যাসিড কখনোই পুরোটা বিয়োজিত হয় না। -1 × 10⁻⁻⁴। এই অঙ্কটা করলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এখানে হচ্ছে তোমার 0.1039 অবশিষ্ট থাকে। এইটা হচ্ছে তোমার ইয়ের মোল সংখ্যা, কি বলা হচ্ছে ইথানিক অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে এত মোল অবশিষ্ট আছে, তার মানে ওই দ্রবণে 0.1039 মোল হচ্ছে ইথানিক অ্যাসিড দ্রবীভূত হয়েছে। তাহলে এখন দেখো, সুতরাং ইথানিক অ্যাসিডের বীজের মাত্রা, ইথানিক অ্যাসিডের
বিয়োজন মাত্রা। এটা কি সঠিক ছিল? মূল সংখ্যা বের করে এসবি বাই 1000, ওই মানটা কি ঠিক লিখছিলাম? 30 ইন্টু 3.46737 ইন্টু 10⁻³ এই মানটাকে ভাগ করব 1000 দ্বারা। এখানে ভুল করিয়েছি, 1.0402 10⁻⁻4 একটু বলি। তাহলে তোমার হচ্ছে এখানে 1.0402 10⁻⁻4 মাইনাস ওই যে 1 ইন্টু 10⁻⁻4, এটা থেকে 1 ইন্টু 10⁻⁻4 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে থাকে 4.1020211 10⁻⁻6। তার মানে দ্রবণে মিশ্রিত অবস্থায় যখন দুটো অ্যাসিডকে মিশাইছি, মিশ্রিত অবস্থায় তোমার এই ইথানিক অ্যাসিডের মোট সংখ্যা আছে এত। যে টিচার প্রশ্নটা বানাইছে জিনিয়াস, খুব চমৎকার একটা প্রশ্ন বানাইছে, কারণ এখানে দুর্বল অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিডের ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এত মোল তোমার হচ্ছে মানে ইথানিক অ্যাসিড বানাইছে, তাহলে ইথানিক অ্যাসিড এত মোল বিয়োজিত হয়েছে, কিন্তু ইথানিক অ্যাসিড তো ছিল কত? ইথানিক অ্যাসিড ছিল হতো 4 × 10⁻⁴। তাহলে আমি বলছিলাম বিয়োজন মাত্রা মানে হচ্ছে যতটুকু বিয়োজিত হয়েছে আর শুরুর দিকে তার যতটুকু মূল সংখ্যা আছে তার অনুপাত। তার শুরুর দিকে আছে 4 × 10⁻⁵ মোল। তাহলে এটাকে তুমি যে মানটা পাইছি সেটাকে ভাগ করে দাও আগের মান দ্বারা, 4 × 10⁻⁻5। তো এইটা 10% আসে। আমরা এই বিয়োজন মাত্রা বের করি আসলে পার্সেন্ট দিয়ে, তাহলে এটা মূল দেখা দরকার নাই, এত পার্সেন্ট দিলে এটা 10.05% আসে। তাহলে আমরা আলফা পরিমাণ বের করতে পারছি। তো কেউ চিন্তা করতে পারতা এরকম ভাবে অঙ্কটা? যখন আমি প্রশ্নটা দেখছি আমি আবার একটু সমাধানও দেখছিলাম, কিছুই বুঝি নাই, পরে চিন্তা করলাম মূল সংখ্যা দিয়ে চিন্তা করি, তো মূল সংখ্যা দিয়ে চিন্তা করে দেখি যে না, এটা পসিবল, বের করা সম্ভব। তো 10 ml HCl পিএইচ 2 ml, ওখান থেকে দুটা অ্যাসিডকে মিশাইছে, মিশানোর পরে ওখানে পিএইচ হয়ে গেছে 2.46। দুটো যখন অ্যাসিডকে মিশাবে, দুর্বল অ্যাসিড অল্প পরিমাণ মিশবে, কারণ সে সম্পূর্ণ কখনো বিয়োজিত হয় না, আর শক্তিশালী অ্যাসিড যত মোল নিবা তত মোলই বিয়োজিত হয়ে যাবে। দেন তাহলে এখানে আমার বলছে বিয়োজন মাত্রা বের করা সম্ভব কিনা। তো বিয়োজন মাত্রা বের করা যাবে শুধু দুর্বল অ্যাসিডের, কখনো শক্তিশালী অ্যাসিড বিয়োজন মাত্রা বের করা মানে হচ্ছে আমরা মানে বের করি না, মানে সম্পূর্ণ বিয়োজিত হয়, বের করবো কিভাবে? হ্যাঁ, তাহলে এখানে তোমার হচ্ছে আমরা প্রথমে দুই পাত্রে মূল সংখ্যা বের করছি, কিসের? HCl এর এবং হচ্ছে তোমার ইথানিক অ্যাসিডের মূল সংখ্যা বের করে মিশ্রণে যে তারা মিশছে তাদের মূল সংখ্যা বের করছে, ওটার মধ্যে তো 2 অ্যাসিডের পরিমাণ আছে। ওইখান থেকে আমরা শুধুমাত্র HCl টা বিয়োগ করে দিচ্ছি, কারণ HCl পুরোটা ভেঙে যাবে। তাহলে পুরোটা ভেঙে যাওয়ার পর তার মূল সংখ্যা যদি বিয়োগ করে দিই, বাকিটা থাকবে কি? ইথানিক অ্যাসিড। আপনি কি প্রশ্ন করতে স্যার ইথানিক অ্যাসিড বিয়োগ করে দিলে হবে না? ইথানিক অ্যাসিড বিয়োগ করবো কিভাবে? ইথানিক অ্যাসিড কতটুকু ভেঙে গেছে সেটা জানার কোনো সুযোগ নাই, কিন্তু HCl কতটুকু ভাঙছে সেটা জানার জন্য আছে। HCl যত মোল আছে তত মোলই ভাঙবে। তো টোটাল মোল সংখ্যা বের করে HCl টা বিয়োগ করে দিছি, দ্রবণে ইথানিক অ্যাসিডের মূল সংখ্যা বের হয়ে গেছে। তাহলে ইথানিক অ্যাসিডের যতটুকু ভেঙে গেছে আর যতটুকু শুরুতে ছিল তার অনুপাতটাই হচ্ছে বিয়োজন মাত্রা। এই তো বের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা তুলেন পরের অঙ্কটাতে আমরা যাব। চলে যাই পরের অঙ্ক। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার তাদের বলছি এটা অনেকের কলেজে দিবে। এবার আসেন, আমরা কেটে গেছি, এটা তো একটা ম্যান্ডেটরি প্রশ্ন দিবেই। তো এখানে A2B4 গ্যাস, আসলে এটা ডাইনাইট্রোজেন একটা অক্সাইড গ্যাসই আর কি।
এটা ভেঙে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে 25 ডিগ্রি তাপমাত্রা 1 atm চাপে A2B এর বীজের মাত্রা 5%। তো এখানে বিক্রিয়াটির কেপি ও কেসি এর সম্পর্ক প্রতিবেদন করতে বলছে। তো কেপি কেসি সম্পর্ক প্রতিবেদনটা রিসেন্ট সময়ে বেশি আসে। তাহলে আমরা শুরু করি কেপি কেসি সম্পর্ক প্রতিবেদন। তো এখানে আমরা তোমার হচ্ছে কেপি কেসি সম্পর্কে যদি প্রতিবেদন করতে চাই তাহলে আমরা আগে বিক্রিয়াটা তুলবো যে A2B4 আমি এখানে গ্যাস এটা গ্যাসীয় কন্ডিশন নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখানে এই বিক্রিয়াটির কেপি কি হবে? বিক্রিয়াটি কেপি হবে আমরা জানি উৎপাদের আংশিক চাপের উপর পাওয়ার ঘনমাত্রা আর বিক্রিয়কের আংশিক চাপ A2 এখানে তার মূল সংখ্যা নাই, সো এটা এইভাবে থাকবে। এবং কেসি মানে কি জানি? কেসি মানে হচ্ছে জানি যে উৎপাদের আংশিক চাপের ঘনমাত্রা তার উপর পাওয়ার 2 বিক্রিয়কের তাহলে এইটাকে আমরা কিন্তু চাইলেই লিখতে পারি এরকম যে CnO2 ঘনমাত্রা Ca2B4 সি মানে ঘনমাত্রা বোঝাচ্ছে তার উপর পাওয়ার 2 সমীকরণ নাম্বার আমরা এটাকে 1 দিই। তো এখন আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি এটা সমীকরণ নাম্বার 2 দাও, এটা সমীকরণ নাম্বার 1 দাও। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি PV = কি nRT। তাহলে এখানে আমরা লিখতে পারি P = N/B RT। N/B মানে ঘনমাত্রা, কারণ ঘনমাত্রা মানে হচ্ছে প্রতি লিটারে যত মোল দ্রবীভূত থাকে সেই বিষয়টাকে বলা হয় ঘনমাত্রা। তাহলে এখানেই দেখো এখানেই হয়ে যাবে C তাহলে N/RT। তাহলে ঘনমাত্রা এখানে যেহেতু C = N/P, তাহলে এখানে এখানে P হবে, তাহলে যে কোনো গ্যাসের চাপ মানে হচ্ছে CRT। তাহলে এই যে P এর মানটা আমরা 1 নং এ বসাই। তো P এর মান 1 নং এ বসাই। তো P এর মান যদি 1 নং এ বসাই তাহলে KP = কি হবে? এটা কোন গ্যাস? নাইট্রোজেন ডাইঅক্সাইড। যে কোনো গ্যাসের মান হচ্ছে CRT। তাহলে এখানে আমরা P এর জায়গায় বসাবো CRT, কিন্তু এটা কোন গ্যাস? NO2 গ্যাস। তাই আমি লিখবো ছোট্ট করে নিচে NO2 গ্যাস RT তার উপর পাওয়ার কি 2। তাহলে যে কোনো গ্যাসের P এর মান CRT আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই যে আমরা সবগুলো আদর্শ গ্যাস ধরেই চিন্তা করতেছি, কারণ প্রত্যেক গ্যাসই সম্ভবত আদর্শ গ্যাসের জন্যই প্রযোজ্য বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এখন তোমার হচ্ছে আমরা কি বলে হচ্ছে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আংশিক চাপ, তো আংশিক চাপের মান এইটা CRT। তাহলে কোন গ্যাস? NO2 গ্যাস, এই জন্য নিচে NO2 বসে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে এটা হবে PA2। আচ্ছা আমি NO2 পাইলাম কই? এখানে AB2 হবে। কি হবে? AB2। যদি বইয়ের মধ্যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আছে তাই ওটা মুখস্থ হয়েছে পড়াইতে AB2। তাহলে তোমার হচ্ছে PAB2 আর হচ্ছে তোমার RT। তাহলে এখন তুমি এটাকে ভেঙে এরকম লিখতে পারো যে CnA2 আবার AB2 CaB2 তার উপর স্কোয়ার, এটা তো A2B4 তাহলে A2B4 ইন্টু হচ্ছে এখানে আমরা লিখতে পারি R⁻, RT এর পাওয়ার হচ্ছে কি 2। তাহলে এখানে হচ্ছে যে তোমার এই অংশটা মান আমরা 1 নং সমীকরণ দিয়ে পাই। তাহলে KP = কি KC। আর এখানে কি লেখা যায়? এখানে হচ্ছে R⁻2 - 1 লিখতে পারি, কারণ এটা পাওয়ার 2 এর উপর 1। তাহলে KP =
কেসি আর এইটাই হচ্ছে এই বিক্রিয়াটার সম্পর্ক, কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। তাহলে একটু দেখেন, তাহলে এখানে আমরা হচ্ছে A2B2 গ্যাস, এটাকে বিক্রিয়া করলে হয় 2AB2 গ্যাস। বিক্রিয়াটি কেপি হচ্ছে কি উৎপাদের আংশিক চাপের আংশিক চাপের গুণফল, ঘাত সহ উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। কেসি মানে ঘাত সহ উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই আংশিক চাপের ঘনমাত্রার গুণফল। কিন্তু এখানে তো আর দুইটা করে উৎপাদ নাই, তাই এখানে আমরা জাস্ট একটা উৎপাদ উপরে লিখে পাওয়ার দিয়ে লিখে দিচ্ছি। এখন আসেন হচ্ছে আমরা পিভি ইকুয়াল এনআরটি। তাহলে পিভি ইকুয়াল এনআরটি সূত্রের মধ্যে আমরা পাই এন বাই বি, এখানে এন বাই সি ইকুয়াল হচ্ছে কি এন বাই বি। কারণ এই জিনিসটা যে কোনো গ্যাসের জন্য চাপ হচ্ছে সি আর টি, সি মানে ঘনমাত্রা আর কি। তাহলে এখানে এবি টু গ্যাস আছে, তাহলে এবি টু গ্যাসের জন্য চাপ কি হবে সি এবি টু আর টি। তারপর ঠিক এ টু বি আছে, তার জন্য কি পি এ টু বি ফোর, মানে এ টু বি ফোর দিয়ে বুঝে দিচ্ছি কোন গ্যাস, ঠিক আছে। তাহলে এখানে এই অংশটুকু আমরা হচ্ছে হ্যাঁ মানে একটু ভাগ করে নিয়েছি, ভাগ করার পরে মান বসেছি, কেপি ইকুয়াল কেসি আর টু দি পাওয়ার সম্পর্ক হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, খুব ইজি। তো এরকম যে কোনো বিক্রিয়াতে আসলে আমরা এই প্রসেসে করব। এখন আমরা চলে যাই চাপ 0.625 এ হ্রাস করলে A2B এর বিজন মাত্রা 5% বৃদ্ধি হবে কিনা। তো এইটা আমরা মানে হচ্ছে একটু পরেই করে নিব। তাহলে দেখি আমরা ওটা করতে পারি কিনা। ওটা যদি আমরা করতে চাই তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আগে তো আমাদেরকে ওই যে ইয়েটা আছে বিক্রিয়াটা তার হচ্ছে আমার কেপি এর রাশিমালা প্রতিবেদন করতে হবে। কারণ কেপি এর রাশিমালা প্রতিবেদন না করে আমরা অঙ্কটা করতে পারবো না। তো আশা করি সম্পর্কটা বুঝতে পেরেছেন, এইরকম সম্পর্ক এবার যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও আসবে, যারা হচ্ছে কি বলেন ফার্স্ট ইয়ার ফাইনাল দিবে তাদেরও আসবে। এবার আসো সেটা হচ্ছে যে তোমরা বিক্রিয়াটার আমরা কেসি এর সমীকরণ তৈরি করি, কেপি এর সমীকরণ। তাহলে আমরা ধরে নিই যে বিক্রিয়া পাত্রের মোট চাপ হচ্ছে পি ও বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। তাহলে এখানে কি দাঁড়াইলো, তাহলে যারা কেপি এর প্রতিবেদন জানো না, প্রতিবেদনটা কেমনে করতে হয় সেটাও তোমার জানা হয়ে যাবে। A2B4 গ্যাস, তারপর হচ্ছে 2AB2। তো এখানে সাম্যাবস্থায় আমাদেরকে সাম্যাবস্থায় কি হবে, এখানে 1 মোল থেকে আলফা মোল ভেঙে যাবে। আলফা মোল সংখ্যা এখানে কত 2 আলফা মোল। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি মোট মোল সংখ্যা বের করতে হয়। তাহলে মোট মোল সংখ্যা সমান সমান 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে 1 প্লাস আলফা। এখন আমরা যেহেতু আংশিক চাপ বের করবো, কারণ কেপি বের করতে গেলে আংশিক চাপ লাগবে, তাহলে পি A2B4 এটার আংশিক চাপ কেমনে বের করে, আংশিক চাপ মানে হচ্ছে মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মূল ভগ্নাংশ কি সাম্যাবস্থায় কোনো একটা গ্যাসের মূল টোটাল মানে মূল সংখ্যাকে টোটাল মূল সংখ্যা দ্বারা ভাগ করবা ইনটু মোট চাপ যেটা ধরছিলাম পি দ্বারা গুণ করবা। তাহলে এখানে ঠিক একই রকম PAB2 সাম্যাবস্থায় তার মূল সংখ্যা কত 2 আলফা, আর মোট মূল সংখ্যা কত 1 প্লাস আলফা, মোট চাপ কত P, মোট চাপ কত P। তাহলে সুতরাং বিক্রিয়াটির কেপি মানে হচ্ছে PAB2 তার উপর পাওয়ার স্কোয়ার PA2B4, মানগুলো বসায় দাও। তাহলে কি হবে এখানে 2 আলফা বাই পি 1 প্লাস আলফা তার উপর স্কোয়ার, তাহলে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে তুমি যদি আমরা বাকি অংশটুকু এদিকে করছি, তাহলে এখানে হচ্ছে তোমার ব্র্যাকেট লাইন কমাই দিই 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা তার উপর স্কোয়ার, উল্টাই দিলে কি হবে 1 প্লাস আলফা ইন্টু পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, না সরি পিটা উপরে যাবে না, পিটা নিচে আসবে। আমি কিন্তু একটা লাইন কমাই দিচ্ছি, উপরে ভগ্নাংশটা ব্যাকেট তুলে লিখছি আর নিচে ভগ্নাংশটা উল্টাই দিচ্ছি।
তাহলে কি থাকবে, নিচে এটা এটা থাকবে 1 - α² হয়ে যাবে, আর উপরে থাকবে 4 α²। এটাই হচ্ছে বিক্রিয়াটার কেপি এর রাশিমালা। এখানে একটা লাইন কমাইছি, তোমরা তো হিসাব করে এটা পারবাই। এখন এখন আমার কি দরকার, চাপ এত হ্রাস করলে বি এর রিজন মাত্রা বের করতে হবে। তাহলে তোমাকে এখানে কেপি দরকার, কি দরকার, কেপি। তো কেপি যদি বের করতে চাও, ওখানে আমাদের রিজন মাত্রা দেওয়া আছে 5%, চাপও দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমরা কেপিটা বের করে নিব। তো কেপি কেমনে বের করে, এখন বিক্রিয়াটা যেহেতু কেপি এর রাশিমালা জানছি, তাহলে আমরা জানি কেপি সমান সমান 4, হ্যাঁ, আলফা এটা কিন্তু কেপি, হ্যাঁ, তো 4 α² E by 1 - α²। তাহলে কেপি আমরা যদি বের করতে চাই, 4 আলফা, আলফা মানে 5%, 0.05, তার উপর স্কোয়ার, কি মানে 1, 1 - 0.05, তার উপর কি স্কোয়ার। তো হিসাব করে দেখি কেপির মান কত হয়। তো 0.05 তার উপর স্কোয়ার ইন্টু হচ্ছে 4, এইটাকে আমরা ভাগ করব 1 মাইনাস 0.05 তার উপর স্কোয়ার দ্বারা। তো ভাগ করলে এখানে মানটা আসে 0.01। আমরা একটু এক ধাপে হিসাব করে করি। 0.05 তার উপর স্কোয়ার, এইটা মান আসে হচ্ছে 1 - 2.5 × 10⁻³ আর ওখানে 0.05 তার উপর স্কোয়ার, এটার লগে আমরা 4 গুণ দিই, ওইটার মান আসে হচ্ছে 0.01। তাহলে এখন একসাথে দিলে অনেক সময় মানটা আসে না, যে 2.5 × 10⁻³ এই মানটা বিয়োগ করি, এটা থেকে বিয়োগ করলে এই মানটা আসে তোমার 0.01 ডিভাইডেড বাই 0.997। তাহলে এই মানটা 0.01কে আমরা ওই অ্যান্সারের মান দ্বারা ভাগ করলে এটা 0.01 আসে, ঠিকই তো আছে 0.01। তাহলে 0.01 যদি আসে কেপির মান, তাহলে এখন আমরা জানি কেপি সমান সমান 4 α'², আলফা 4 α'² ইন্টু পি প্রাইম ডিভাইডেড বাই 1 - α'²। কারণ তারা বলছে যদি চাপ 0.2 হ্রাস করলে, অর্থাৎ চাপের মান যদি 0.65 হয়, তখন সেই ক্ষেত্রে আলফা কত। তাহলে এখানে 0.01, এখানে হচ্ছে 4 α² আলফা প্রাইম। তাহলে আলফা প্রাইম আমরা বের করব, পি এর মান হচ্ছে 0.01 ডিভাইডেড বাই 1 - α' তার উপর স্কোয়ার। তাহলে এখানে গুণ করলে কি হবে, 0.01 - 0.01 α' তার উপর স্কোয়ার, হ্যাঁ, সমান সমান এখানে হবে 0.04 α'²। পরে 0.01 তোমার হচ্ছে এ পাশে নিয়ে আসো, এটা যোগ করে দাও, 0.01 α'² প্লাস 0.04 α'²। তাহলে এখানে যোগ করলে কত হবে, 0.05 α'²। এখন একটু বেশি হয়ে গেল, তো আশা করি তোমরা বুঝতে পারবে। বাকি অংশটুকু আমি এভাবে করতেছি, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এর পরের ধাপটা আমরা এখানে করছি, আমাদের হয়ে যাবে। তাহলে এখানে α'² সমান সমান 0.01 ডিভাইডেড বাই 0.05। তাহলে α' সমান সমান √0.01 বাই 0.05। এটা হিসাব করি, দেখি আমাদের কত হয়। তাহলে √0.01 ভাগ হচ্ছে 0.05, 0.01 ভাগ 0.05। তাহলে এখানে আসে হচ্ছে তোমার 44.7, অর্থাৎ শতকরা নিলে এটা আছে 0.447, শতকরা নিলে এটা আসবে 4.72%। তাহলে তারা যে বলছে যে 5% বৃদ্ধি পাবে
ব্যাপারটা। হ্যাঁ, কি করলাম এখানে হচ্ছে, আমি হিসাবে কোথাও ভুল করেছি দেখি তো। √/0.01 ভাগ হচ্ছে 0.05, 0.447 কেপি। ওরা কেপি কত ধরেছে? 0.09। 0.9। ও, ঠিক আছে, 25°C তাপমাত্রা। তো এখানে হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে 44.7%। তার মানে এরা যে বলছে যে একটু বিয়ে বীজের মাত্রা 5 বৃদ্ধি পাবে না, 5% বৃদ্ধি পাবে না, অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ, বিয়োগ করে দিবা। অর্থাৎ বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পাবে হচ্ছে এটা থেকে ওই 5 বিয়োগ করে দিবা। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে চাপ এটিএম এ হ্রাস করলে একটু বিয়ে বীজের মাত্রা 5% বৃদ্ধি হবে কিনা? 5% বৃদ্ধি না, অনেক বেশি বৃদ্ধি হবে, প্রায় হচ্ছে 39-এর মতন বৃদ্ধি পাবে। তাহলে স্পেসটা একটু কম ছিল তাই একটু হিজিবিজি হয়েছে, তাই আমি আবার বোঝাচ্ছি। বিক্রিয়া চাপের মোট চাপ পি, বীজের মাত্রা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম আলফা। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে কেপি এর সমীকরণ দাঁড় করেছি। তো কেপি এর প্রতিপাদন করছি, কেপি প্রতিপাদন কেমনে করে আমরা জানি। সাম্যাবস্থায় মোট সংখ্যা বের করছি, তারপর মোট সংখ্যা বের করছি, আংশিক চাপ বের করছি, সব স্ব গ্যাসের আংশিক চাপ বের করে নিয়ম হচ্ছে সাম্যাবস্থায় মোট সংখ্যা দুটো মোট সংখ্যা দ্বারা ভাগ ইন্টু মোট চাপ দ্বারা গুণ। বের করবো বিক্রি কেপি এর যে আমরা সূত্র জানি, উৎপাদের মোট সংখ্যা ঘন আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। ওখানে মান বসাইছি, মান বসানোর পর হিসাব করলে আমরা এই সমীকরণ পাই। দেন হচ্ছে আমরা যে অবস্থায় মান দেওয়া আছে 5%, হ্যাঁ আসলে আমি যে অঙ্কটা যেখান থেকে তুলছি ওখানে 15% দেওয়া ছিল, এই জন্য একটু দেখছি যে আসলে কি লিখছি। তো 5%, তো 5% আসলে দিয়ে করলে সমস্যা নাই, সংখ্যাতে একই মানে মানটা চিনতে হবে শুধু। তাহলে এই 5% এখানে আমাদের কি আছে? 5% আলফা, ওই আলফাটা ব্যবহার করে আমরা হচ্ছে এখানে কেপি এর মান বের করছি। তো কেপি এর মান কত হয়েছে আমাদের? 0.01। কারণ তুমি কেপি ছাড়া তো পরবর্তী ধাপটা করতে পারবে না। তাহলে কেপি বের করার পর তাহলে এখান থেকে আমরা নতুন করে আলফাটা বের করছি, ওই আলফার মান আসছে কত? 44.7%। তাহলে তুমি যদি এরকম প্রশ্ন আসে চাপ 0.65 হ্রাস করলে এ বি বা যে কোনো ডিভিশন মাত্রা বৃদ্ধি পাবে কিনা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আগে উদ্দীপকে যে চাপ দেওয়া আছে মোট চাপ সেটা দিয়ে বা আলফা দেওয়া থাকবে সেটা দিয়ে আগে কেপি বের করে নিতে হবে। আমাদের বিক্রিয়াটা যদি আমাদের পরিচিত বিক্রিয়া না হয় তাহলে সবার আগে আমাদেরকে কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে হবে। এমন যদি এটা মানে পরিচিত বিক্রিয়া হইতো তাহলে আমরা ডাইরেক্ট বসা দিতে পারতাম 4α² কি 1 - তাহলে এই অংশ এতটুকু করলে হয়ে যেত আমাদের। কথা বুঝছেন? যেমন আমাদের বইয়ে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইডের একটা ব্যাপার আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড একটা বিক্রিয়া আছে, এমন নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া আছে, এগুলো সরাসরি দেওয়া থাকলে এগুলো যে আমরা প্রতিপাদন করা শিখছি এগুলো সরাসরি কেপি এর রাশিমালা বসা দিতে পারবা। আর অপরিচিত বিক্রিয়া হইলে ডেফিনেটলি তোমাকে কেপি এর রাশিমালা বের করে নিতে হবে। বের করে দেন হচ্ছে নতুন করে আবার কেপি বের করতে হবে, নতুন করে কেপি বের করার পর তারপর আমরা নতুন করে বিয়োজন বের মাত্রা বের করবো। তো এখানে আবার আমরা সামারি করি, প্রথমত কেপি বের করলাম, কেপি বের করে রাশিমালা বের করার পর এখান থেকে আমরা কেপি এর মান বের করছি, কারণ কেপি এর মান ছাড়া পরবর্তী ধাপটা করতে পারবো না। তো কেপি এর মান বের করার পরে মানগুলো বসাইছি, আর গুণ করছি, আর গুণ করার পর পক্ষান্ত করছি, পক্ষান্ত করার পর এখানে আমরা মান বের করছি। তারা বলছে যে বীজের মাত্রা মানে 5% বৃদ্ধি হবে কিনা, 5% না, অনেক বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রায় হচ্ছে যে তোমার মানে 39% বৃদ্ধি পাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই তিনটা সৃজনশীল যারা ভালো করে বুঝবা তারা ডেফিনেটলি এই অধ্যায় প্রিপারেশনটা অনেকটাই কভার হয়ে যাবে। আরেকদিন আমরা আরো 3টা সৃজনশীল নিয়ে আশা করি কালকে পরশুর মধ্যে তোমাদের একটা রিভিউ দিব। আজকে এতটুকুই। তোমরা কমেন্টস করবা কেমন বুঝতে পেরেছো। ডেফিনেটলি বুঝবা, না বোঝার কোনো কারণ নাই, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ হাফিজ, ভালো থাকো।